আচ্ছা, তাহলে দেখো এখন আমরা এন্ট্রপি সম্পর্কে আইডিয়া পাইছি। এখন দেখো নেচারে আমরা যে ঘটনাগুলো ঘটাই বা যে ঘটনাগুলো ঘটে এটা দুইভাবে ঘটতে পারে, দুই প্রক্রিয়ায় ঘটতে পারে। একটা হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া আর একটা হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। প্রত্যাবর্তী আর একটা হচ্ছে অপ্রত্যাবর্তী। ঠিক আছে, একটা হচ্ছে প্রত্যাবর্তী বা রিভার্সিবল, রিভার্সিবল, আর একটা হচ্ছে ইরিভার্সিবল। একটা হচ্ছে রিভার্সিবল প্রক্রিয়া আর একটা হচ্ছে ইরিভার্সিবল প্রক্রিয়া। রিভার্সিবল প্রক্রিয়া কোনগুলা? যেগুলো হচ্ছে যেমন ধরো সামনে ঘটনা ঘটতেছে, সামনে আবার পেছন দিকেও নিয়ে আসা যায়, অর্থাৎ যেখান থেকে শুরু করছো তুমি সেখানে যদি আবার ফেরত চলে আসতে পারো এক্স্যাক্টলি ওই পয়েন্টে, সেটাকে বলা হয় প্রত্যাবর্তী। যেমন এই যে এটা একটা ঘটনা, এখান থেকে যদি তুমি আবার ঘুরে ফিরে আবার এখানে চলে আসো অটোমেটিক্যালি নিজে নিজে থেকে, তাহলে সেটাকে বলা হয় প্রত্যাবর্তী। প্রত্যাবর্তী প্রক্রিয়া মানে কি? যে ঘটনা পেছন দিকে প্রবাহিত হতে পারে নিজে নিজে অথবা সামান্য পুষে, হালকা পুষে, বাইরে থেকে কেউ যদি হালকা পুশ করে তাহলে যেন তারে ফেরত আনা যায়। অপ্রত্যাবর্তী প্রক্রিয়া কোনগুলা? যে প্রক্রিয়াগুলোতে হচ্ছে নিজে থেকে কোনো সিস্টেম আগের অবস্থায় ফেরত আসে না, আনার জন্য অতিরিক্ত পরিমাণ বাইরে থেকে পুরো প্রসেসকে বাইরে থেকে রিপিট করাইতে হয়। এটাতে কি হয়? সে নিজে আসবে, অথবা সামান্য পরিমাণ যদি পুশ করো তাহলে সে চলে আসবে, কিন্তু একে সামান্য পুষে হবে না, তাকে পুরোপুরি আবার রিভার্স করাইতে হবে। তাহলে এই ধরনের ঘটনাকে বলা হয় ইরিভার্সিবল, এটাকে বলা হয় রিভার্সিবল প্রক্রিয়া। এখন এন্ট্রপির পরিবর্তন হচ্ছে আমরা দেখছি কি যে তোমার প্রকৃতিতে যে ঘটনাগুলো ঘটে সেগুলোতে কি হয়? এন্ট্রপি কম থেকে বেশির দিকে যায়। এন্ট্রপি কি হয়? কম থেকে বেশির দিকে যাচ্ছে, ঘটনাগুলো ঘটতেছে এমন দিকে যেদিকে এন্ট্রপি বাড়ে। এবং নেচারের প্রত্যেকটা ঘটনা হচ্ছে অপ্রত্যাবর্তী। ন্যাচারাল সবগুলা ঘটনা কেমন? প্রকৃতিতে যত ধরনের ঘটনা ঘটে সেগুলো হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, অর্থাৎ এরা একদিকে ঘটে, পেছন দিকে আসে না। যে কোনো একদিকে ঘটবে, পেছন দিকে আবার এরা ব্যাক করে না নিজে। এটার এই ধরনের ঘটনা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। তাহলে নেচারে যে ঘটনাগুলো ঘটে সেগুলো কি? অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। আর ন্যাচারাল ঘটনা আমরা কি দেখছি? এন্ট্রপি কি হয়? বাড়ে। তাহলে অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি কি হবে? বাড়বে। অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি বাড়ে। এখানে একটা স্টার দিয়ে রাখো, এটার কাহিনী আছে। আর প্রত্যাবর্তী প্রক্রিয়া হচ্ছে, মনে করো এখান থেকে সে এখানে গেল, গিয়ে আবার এখান থেকে এখানে ফেরত আসলো, এখান থেকে এখানে যাইতে যতটুকু এন্ট্রপি, এখান থেকে আবার এখানে আসতে হয় ততটুকু এন্ট্রপি, ফলে সে আগের অবস্থায় ফেরত আসছে, এই জন্য তার এন্ট্রপির কোনো পরিবর্তন নাই, এন্ট্রপি জিরো। এন্ট্রপি পরিবর্তন, এখানে এন্ট্রপি বাড়ে আর এখানে এন্ট্রপি ফিক্স থাকে, বাড়েও না কমেও না। ঠিক আছে, এন্ট্রপি বাড়েও না কমেও না। এখন এখানের মধ্যে এই দুইটা জিনিসে একটু ঝামেলা আছে। এগুলো হচ্ছে তোমাদের বইয়ে লিখে আছে এইভাবে, এন্ট্রপি বাড়ে, প্রত্যাবর্তী প্রক্রিয়া এন্ট্রপি হচ্ছে বাড়ে না বা এন্ট্রপি ফিক্স থাকে, কিন্তু ঘটনাগুলো এরকম না। ঠিক আছে, একটু দেখবে। এখন এন্ট্রপি মাপা হয় কি দিয়া? এটাকে বলা হয় ক্লোসিয়াস ইনইকুয়ালিটি। এন্ট্রপিকে ডিফাইন করছে কে? ক্লোসিয়াসের একটা ইনইকুয়ালিটি আছে। ইনইকুয়ালিটি কি? ক্লোসিয়াসের ইনইকুয়ালিটি হচ্ছে এটা, ক্লোসিয়াস ইনইকুয়ালিটি হচ্ছে ডি কিউ বাই টি একটা ক্লোজ লুপের জন্য। ডি কিউ বাই টি একটা ক্লোজ লুপের জন্য, যেখান থেকে শুরু করছে সেখানে আবার যদি ফেরত আসো তাহলে ডি কিউ বাই টি এর মান যেটা, সেটা জিরোর সমান অথবা জিরোর থেকে ছোট হবে। এটা হচ্ছে ক্লোসিয়াস ইনইকুয়ালিটি, হ্যাঁ, বা ক্লোসিয়াস থিওরাম। ডি কিউ বাই টি এর মান জিরোর সমান অথবা জিরো থেকে ছোট হবে। এই যে এটা মনে রাখতে হবে। এটা দিয়ে কি বোঝায়? যে তুমি যেখান থেকে শুরু করছো আবার এখানে আসতেছো, এই ধরনের ঘটনার ক্ষেত্রে ডি কিউ বাই টি যদি তুমি হিসাব করতে থাকো তাহলে সেটা জিরোর থেকে ছোট হবে অথবা সমান হবে। এটার মান ডি কিউ বাই টি এর মান সমান হয় রিভার্সেবলের জন্য বা প্রত্যাবর্তীর জন্য, এটা সমান হয় রিভার্সেবলের জন্য সমান। আর এটা হচ্ছে ডি কিউ বাই টি এর মান জিরোর থেকে ছোট হবে ইরিভার্সেবলের জন্য। ইরিভার্সেবলের জন্য সেটার মান কি হয়? জিরোর থেকে ছোট হয়। রিভার্সেবলের জন্য সেটা জিরোর সমান হয়। ঠিক আছে, রিভার্সেবলের জন্য জিরো আর ইরিভার্সেবলের জন্য জিরোর থেকে ছোট। এটা হচ্ছে এন্ট্রপির ম্যাথমেটিক্যাল ফর্ম। এখান থেকে এইভাবে লিখতে পারি আমরা, ডিএস ইকুয়াল টু ডি কিউ বাই টি। এই যে ডি কিউ বাই টি যেটা আমি এখানে যেটা হিসাব করতেছি, ডি কিউ বাই টি হচ্ছে এন্ট্রপির পরিবর্তন। ডিএস এন্ট্রপির পরিবর্তন। ঠিক আছে, সরাসরি এন্ট্রপি না, এন্ট্রপির চেঞ্জ অফ এন্ট্রপি। যেমন এখানে S1 এখানে S2, তাইলে আমরা ডেল এস বা ডিএসটা হিসাব করতে পারবো। সরাসরি S1 সরাসরি S2 বের করতে পারবো না। এগুলো হচ্ছে স্টেট ফাংশন হচ্ছে যাদের শুধু চেঞ্জ করতে, মানে চেঞ্জটা বের করতে পারবো, অ্যাকচুয়াল ভ্যালুটা বের করতে পারবো না। ঠিক আছে,
বা বের করতে পারবো, ওইগুলো হচ্ছে থার্মোডাইনামিক্সের থার্ড ল নামে একটা কনসেপ্ট আছে, ওগুলো আমাদের সিলেবাসে নাই, এই জন্য আলোচনা করবো না। এটা হচ্ছে এন্ট্রপির ডেফিনেশন, এটা দিয়ে আমরা এন্ট্রপি বের করবো, ডিএস ইকুয়াল টু ডিকিউ বাই টি। আর ডিকিউ বাই টি একটা কমপ্লিট লুপের জন্য, রিভার্সেবলের জন্য 0, ইরিভার্সেবলের জন্য 0 থেকে কম, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো, মনে করো যে তুমি হচ্ছে রিভার্সেবল প্রক্রিয়া, একটা রিভার্সেবল প্রক্রিয়া, যেমন কার্ণচক্র না পড়ছো না, কার্ণচক্র কীভাবে হয়, এভাবে, তারপরে আবার এইভাবে, এই যে 4টা মিলে হচ্ছে কার্ণচক্র আমরা জানি একটা রিভার্সেবল ইঞ্জিন, প্রত্যাবর্তী ইঞ্জিন বা প্রত্যাগামী ইঞ্জিন। প্রত্যাবর্তী ইঞ্জিনের ক্ষেত্রে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার প্রত্যাবর্তী হতে হলে অল প্রসেস রিভার্সেবল হতে হবে। অল প্রসেস কেমন হতে হবে? রিভার্সেবল হতে হবে। অল প্রসেস হচ্ছে রিভার্সেবল হতে হবে। প্রত্যাবর্তী প্রক্রিয়া এমন প্রক্রিয়া যে প্রক্রিয়া হচ্ছে সবগুলা রিভার্সেবল। এখানের মধ্যে যদি যে কোনো একটা অপ্রত্যাবর্তী হয়ে যায়, এই 4টার মধ্যে মনে করো এই প্রক্রিয়াটা অপ্রত্যাবর্তী আর বাকি সব প্রত্যাবর্তী, তাহলেও এটার টোটাল সাইকেলটা হয়ে যাবে অপ্রত্যাবর্তী। রিভার্সেবল হতে হলে সবাইকে রিভার্সেবল হতে হবে, কিন্তু ইরিভার্সেবল হতে হলে যে কোনো একটার ইরিভার্সেবল হয়ে গেলেই কাজ হয়ে যাবে, ইরিভার্সেবল হয়ে যাবে, ঠিক আছে। প্রক্রিয়া দুইটা বলছি আমরা, রিভার্সেবল প্রক্রিয়া আর ইরিভার্সেবল প্রক্রিয়া। রিভার্সেবল প্রক্রিয়া এমন না যে হচ্ছে এন্ট্রপি বাড়ে না, কথাটা বোঝার চেষ্টা করবা। রিভার্সেবল প্রক্রিয়ায় এন্ট্রপি বাড়ে, ইরিভার্সেবল প্রক্রিয়ায় এন্ট্রপি বাড়ে। যখন তুমি ক্লোজ লুপের কথা বলবা, কোনো একটা সিস্টেমকে এই অবস্থা থেকে কোনো একটা পয়েন্ট থেকে যাত্রা শুরু করছো, প্রত্যাবর্তী প্রক্রিয়া যদি আবার আগের অবস্থায় ফেরত চলে আসো, তাহলে এন্ট্রপির পরিবর্তন 0, ঠিক আছে। আবার সেম কাজ ইরিভার্সেবলের ক্ষেত্রেও, তুমি যদি এই জায়গা থেকে শুরু করো আবার যদি এই জায়গায় আসো, প্রত্যাবর্তীতে হোক আর অপ্রত্যাবর্তীতে হোক, যেভাবেই হোক, সিস্টেমের এন্ট্রপি হবে 0। আচ্ছা, তাহলে আমরা দুইটা প্রক্রিয়া দেখলাম, একটা হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া আর একটা হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। এখানে একটা বিশাল ভুল বোঝাবুঝি আছে। প্রত্যাবর্তী প্রক্রিয়ায় আমরা কি বলি যে এন্ট্রপির পরিবর্তন, এন্ট্রপি বাড়ে না, আর প্রত্যাবর্তী প্রক্রিয়া এন্ট্রপি বাড়ে। ব্যাপারগুলো এরকম না। প্রত্যাবর্তী প্রক্রিয়ায় অ্যাকচুয়ালি এন্ট্রপির পরিবর্তন যে আমরা 0 বলি, এটা অ্যাকচুয়ালি কি? দেখো, তুমি এই জায়গা থেকে এই জায়গায় যদি রিভার্সেবলে যাও, এই জায়গা থেকে T1 থেকে T2-তে তুমি যাচ্ছ কিভাবে? রিভার্সেবলে। এই প্রক্রিয়ায় যদি তোমার মধ্যে মনে করো কিউ পরিমাণ হিট তুমি গ্রহণ করছো, ডিকিউ পরিমাণ হিট তুমি গ্রহণ করছো, তাহলে প্রত্যাবর্তীতে যাচ্ছ তুমি। প্রত্যাবর্তীতে যদি যাও তাহলে তোমার এন্ট্রপির পরিবর্তন হবে ডিএস ইকুয়াল টু ডিকিউ বাই টি। রিভার্সেবল প্রক্রিয়ায় যে হিট গ্রহণ করছো, ডিকিউ রিভার্সেবল ডিভাইডেড বাই টি, এটা তোমার এন্ট্রপির পরিবর্তন। তুমি হিট গ্রহণ করছো, ঠিক আছে, বা তুমি এই যে সিস্টেম, এই সিস্টেমটা হিট গ্রহণ করছে, তো হিট যদি সে গ্রহণ করে তাহলে ডিকিউ প্লাস, আর টি তো অলওয়েজ প্লাস, টি নেগেটিভ হতে পারে না, তাহলে এই দুইটা প্লাস, তার মানে ডিএসটাও প্লাস, অর্থাৎ এন্ট্রপি কী হচ্ছে? ডিএস মানে পজিটিভ। ডিএস কখন পজিটিভ হয়? মনে করো এখানে 5 আর এখানে 8, তুমি যদি ডিএস বের এক জায়গায় হচ্ছে 5 মান আর এক জায়গায় 8 মান, তুমি যদি পার্থক্য নাও দুই জায়গায়, তাহলে 8 - 5 ইকুয়াল টু কি? 3। এটা পজিটিভ। এটা কখন পজিটিভ আসছে? যখন ফাইনাল কন্ডিশনটা বেশি। তার মানে এই জায়গায় এই যে ডিএস, এটা কি? এই যে ডিএস, এখানে ইনিশিয়ালটা ছিল কম, ফাইনালটা ছিল বড়, এই জন্য ডিএসটা আসছে পজিটিভ। তাহলে এই যে রিভার্সেবল প্রক্রিয়ায় এন্ট্রপি কী হয়েছে? বাড়ছে। তাহলে আমরা যে বইয়ের মধ্যে যে লিখে আছে প্রত্যাবর্তী প্রক্রিয়া এন্ট্রপি বাড়ে না, এই কথাটা অ্যাকচুয়ালি ওইভাবে ভ্যালিড না, এই কথাটার অন্য মানে আছে। তাহলে প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি কী হয়? বাড়ে, এই যে বাড়তে পারে। এখন তাহলে কেন বলা হচ্ছে যে তোমার রিভার্সেবল প্রক্রিয়া এন্ট্রপি বাড়ে না? এই কথাটার এইভাবে বোঝার চেষ্টা করো যে তুমি মনে করো এই জায়গায় কোনো একটা সিস্টেম আছে, তাকে এখান থেকে এখানে নিয়ে গেছো কীভাবে? রিভার্সেবলে নিয়ে গেছো, মানে হিট সে গ্রহণ করে এখান থেকে এখানে গেছে। কিভাবে? হিট সে গ্রহণ করছে কতটুকু? ডিকিউ পরিমাণ, টেম্পারেচার হচ্ছে টি, তাহলে তার যে এন্ট্রপির পরিবর্তন সেটা কত? ডিকিউ বাই টি। এটা হচ্ছে সিস্টেমের, এই যে বক্সটা সিস্টেমের, টিএস ইকুয়াল টু ডিকিউ বাই টি। এখন কথা হচ্ছে সে যে এই যে হিট যে নিল, সে যে হিট গ্রহণ করলো, এই হিট তারে দিল কে? এই জায়গার যে এনভায়রনমেন্ট আছে, তারা বাতাস আছে, পরিবেশ আছে, তার আশেপাশে যেটা ছিল সেটা তারে ওই হিট দিছে। এখন সে হিট ফেরত দিছে ফলে ডিকিউ বাই টি, এটা পাইছে। সে হিট গ্রহণ করছে ফলে ডিকিউ বাই টি। এখন যে ছাড়লো, যে হিট ছেড়ে দিল কে? এই যে পরিবেশ। তাহলে এটা কার জন্য? ডিএস ইকুয়াল টু ডিকিউ বাই টি, এই যে পজিটিভ জিনিস, এটা কার? সিস্টেমের। আর যে সারাউন্ডিং আছে বা এনভায়রনমেন্ট, সেটা কি করছে? ডিকিউ পরিমাণ হিট তারে দিছে, সে গ্রহণ করছে, এই জন্য প্লাস। সিস্টেম গ্রহণ করছে প্লাস, আর এনভায়রনমেন্ট ছেড়ে দিছে, ছেড়ে দিলে মাইনাস। তাহলে এই যে প্লাস আর মাইনাস, এই দুইটা মিলে ডিএস প্লাস ডিএস সারাউন্ডিং, ডিএস হচ্ছে একবার সিস্টেম প্লাস এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে পাবো ডিএস সারাউন্ডিং মানে আশেপাশে কি আছে, এই দুইটা মিলে দেখো কত হয়ে গেছে? 0। এই যে ডিএস সিস্টেম প্লাস ডিএস সারাউন্ডিং, এই দুইটাকে বলা হয় একসাথে ডিএস ইউনিভার্স।
ডিএস ইউনিভার্স, সিস্টেমের প্লাস সারাউন্ডিংয়ের মিলে হচ্ছে ডিএস ইউনিভার্স, এইটা হচ্ছে 0। অর্থাৎ কোনো একটা রিভার্সিবল প্রক্রিয়া এখান থেকে এখানে দেখো এন্ট্রপি কত, মনে করো DS1, এটা বাড়ছে, কিন্তু আবার আশেপাশে যে পরিবেশ আছে পরিবেশের এন্ট্রপি কী হচ্ছে, কমছে, ফলে এই দুইটা মিলে হয়ে গেছে 0। ডিএস ইউনিভার্সের মান 0। বোঝা গেছে? ডিএস ইউনিভার্সের মান কি হয়েছে? 0। তাহলে রিভার্সিবল প্রক্রিয়া যে এন্ট্রপি বাড়ে না, ব্যাপারটা এমন না। রিভার্সিবল প্রক্রিয়ায় এন্ট্রপি কী হয়? বাড়ে, কিন্তু ইউনিভার্সের এন্ট্রপি হয়ে যায় 0। ইউনিভার্সের এন্ট্রপি 0, দুইটা মিলে হয়ে যায় 0। এখন আসো অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার জন্য। অপ্রত্যাবর্তী প্রক্রিয়া মনে করো এই যে একটা সিস্টেম, এই যে এখান থেকে এখানে। তার আগে অপ্রত্যাবর্তী সম্পর্কে আমি তোমারে কিছু জিনিস বলি। ডিএস যেটা অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার জন্য DQ/T এটা হয়, আর প্রত্যাবর্তী প্রক্রিয়ার জন্য DQ/T সেম হয়। অর্থাৎ আলটিমেটলি যেটা দাঁড়ায় সেটা হচ্ছে এটা DQ/T। এটা হচ্ছে ইয়ে থেকে আসে, তোমার ক্লোসিয়াস থিওরেম থেকে। এটা হচ্ছে ইরিভার্সিবলের জন্য, ইরিভার্সিবলের, এটা হচ্ছে রিভার্সিবলের। কার? সিস্টেমের। আমরা শুধু সিস্টেমের হিসাব করতেছি, হ্যাঁ, সিস্টেমের। আচ্ছা দেখো, তাহলে আমরা কি একটা কাজ করতে পারি, এখানে ডিএস দেখাচ্ছে যে এই জিনিসটার চেয়ে বড়, আর এখানে দেখাচ্ছে এটা আর এটা সেম রিভার্সিবলের ক্ষেত্রে। মানে মনে করো এটা 5 হইলে এটাও 5, ডিএস এর পরিবর্তন এটাও 5 এটাও 5। তাই তোমার যদি ডিএস থাকে তুমি এটা হিসাব করো 5 পেয়ে যাও, আর এটা যা পাওয়া যে কথা এটা পাওয়া সেম কথা, 5 = 5। এখানে দেখো এটা মনে করো 8, এটা হচ্ছে 5। এখন আমি কি করতে পারি দেখো, 8কে আমি যদি ইকুয়াল টু দিয়ে লিখতে চাই, আমরা এটা নিয়ে ঝামেলা, এটা আমরা বুঝি না, হ্যাঁ, এই জন্য হচ্ছে আমরা এটাকে সরাই ফেলবো। এটাকে কি আমি এটা লিখতে পারি দেখো, তো আমি যদি ইকুয়াল টু দিয়ে ফেলি, এটা ইকুয়াল টু যখন হবে তখন প্লাস সামথিং দিতে হবে। আমার কথা বুঝো, ইরিভার্সিবলের জন্য, এটা ইরিভার্সিবলের জন্য। এটা যদি ডিএস 8 হয়, এটা অবশ্যই ছোটো, এই কথাটার মানে তো এটাই, এটা ছোটো। তাহলে যদি আমি ইকুয়াল টু দিতে চাই তাহলে প্লাস সামথিং করতে হবে, কিছু একটা প্লাস করতে হবে। তাহলে দেখো তো আমি কি ডিএস ইকুয়াল টু এটা বলতে পারি প্লাস ডেল, বলা যায়। ইকুয়াল টু দিতে হইলে প্লাস সামথিং দিতে হয়। এই যে এটা সরাই আমি ইকুয়াল টু দিলাম, এই যে প্লাস সামথিং দিলাম। এটা কার জন্য? এই রিভার্সিবলের জন্য। এই যে ডেল, এটাকে বলা হয় এন্ট্রপি জেনারেশন। কি বলা হয়? এন্ট্রপি জেনারেশন। এন্ট্রপি কি? জেনারেশন। এটা হচ্ছে অলওয়েজ পজিটিভ, অলওয়েজ পজিটিভ। এন্ট্রপি জেনারেশন অলওয়েজ পজিটিভ। রিভার্সিবল প্রক্রিয়ার জন্য এন্ট্রপি জেনারেশন 0, ইরিভার্সিবল প্রক্রিয়ার জন্য এন্ট্রপি জেনারেশন পজিটিভ। কথা ক্লিয়ার? ওকে, এখন আসো ইরিভার্সিবল প্রক্রিয়া, এটাকে আমরা এখান থেকে এখানে নিচ্ছি। কোন প্রক্রিয়া? ইরিভার্সিবল প্রক্রিয়া। প্রক্রিয়া কোনটা? ইরিভার্সিবল। ইরিভার্সিবলে যদি আমরা এখান থেকে এটাকে এখানে নিয়ে যাই, তাহলে খেয়াল করো, সিস্টেমের মধ্যে ডিকিউ পরিমাণ তাপ সে গ্রহণ করছে। কোন প্রক্রিয়ায়? ইরিভার্সিবল প্রক্রিয়ায়। ইরিভার্সিবল প্রক্রিয়ায় DQ/T পরিমাণ তাপ সে রিসিভ করতেছে, ইরিভার্সিবল প্রক্রিয়া। তাহলে ডিএস কার? সিস্টেমের, ইকুয়াল টু দেখো ওই যে DQ/T লিখবো প্লাস হচ্ছে ডেল, কারণ কি? ইরিভার্সিবল। এটা কার জন্য? ইরিভার্সিবল। ডিএস ডিভাইডেড বাই টি প্লাস ডেল, ডেলটা কি? অবশ্যই পজিটিভ, সরি, DQ/T প্লাস ডেল, ডেলটা হচ্ছে অবশ্যই পজিটিভ। প্রক্রিয়া কেমন? ইরিভার্সিবল। ডিএস হচ্ছে কার জন্য? সারাউন্ডিংয়ের জন্য। সারাউন্ডিংয়ের জন্য ডিকিউ দেখো, এই যেহেতু DQ/T পরিমাণ তাপ গ্রহণ করছে, তার মানে সারাউন্ডিং তার DQ/T পরিমাণ তাপ ছেড়ে দিছে, তাহলে তার যদি প্লাস হয়, সারাউন্ডিংয়ের হচ্ছে মাইনাস। একজনের প্লাস হইলে আরেকজনের কি? মাইনাস। এই দুটো সমীকরণকে যদি আমরা যোগ করি, এটাকে 1 নাম্বার দাও, এটাকে 2 নাম্বার দাও, যোগ করলে কি পাবো দেখো, ডিএস এই যে ইকুয়েশন 1 ইকুয়েশন 2কে যদি আমরা যোগ করি, তাহলে দেখো বাম পক্ষে থাকবে ডিএস সারাউন্ডিং প্লাস ডিএস হচ্ছে সিস্টেম। এটা কিন্তু প্রত্যাবর্তীর জন্য না, অপ্রত্যাবর্তীর জন্য। সিস্টেম প্লাস সারাউন্ডিং, সিস্টেম প্লাস সারাউন্ডিং। ডান পাশে দেখো তো, এই যে প্লাস আর এই মাইনাস কাটা যাবে, থাকবে কি? ডেল। এই যে দুইটা মিলে দেখো ডেল, এই ডেলটা বলছি আমরা কি? অলওয়েজ পজিটিভ। ডেলটা কি? পজিটিভ। তাহলে ইরিভার্সিবল প্রক্রিয়া এটা 0 না, রিভার্সিবল হলে এটা 0 হইতো। তাহলে ইরিভার্সিবল প্রক্রিয়া এটা নন জিরো। এটা যদি নন জিরো হয়, তার মানে টোটাল জিনিসটা কি? পজিটিভ। তার মানে এই যে এটাকে বলা হয় কি? ইউনিভার্স, সেটা অবশ্যই পজিটিভ। কার জন্য? কার জন্য? এটা অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার জন্য। তাহলে কনক্লুশন কি? কনক্লুশন হচ্ছে যে রিভার্সিবল প্রক্রিয়ায় ডিএস ইউনিভার্স, সিস্টেম প্লাস এনভায়রনমেন্ট দুইটা মিলিয়ে 0। কথা ক্লিয়ার? আবার বলি, এন্ট্রপি হচ্ছে তোমার রিভার্সিবল প্রক্রিয়ায় সারাউন্ডিংয়ের প্লাস হচ্ছে সিস্টেমের, দুইটা মিলে হচ্ছে ইউনিভার্সের এন্ট্রপি, সেটা হচ্ছে 0। কিন্তু অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এই দুইটার যোগফল অবশ্যই 0-র থেকে বড়। 0 থেকে বড় মানে কি? একটা নিট এন্ট্রপির পরিবর্তন ঘটতেছে, তার মানে এন্ট্রপি বেশি থেকে কমের দিকে। এই কথাটার মানে কি? যেমন ধরো আগের হচ্ছে
ইউনিভার্সের এন্ট্রপি 5, পরে ইউনিভার্সের এন্ট্রপি 8। তাহলে ডেল এস ইউনিভার্স কত, শেষ মাইনাস আদি, শেষ মাইনাস আদি সমান কত 3। এইভাবে ডেল এসটা পজিটিভ যেহেতু, তার মানে আমরা বলতে পারবো যে এই জিনিসটা বড় ছিল, অর্থাৎ কোনো একটা প্রক্রিয়ায় শুরুর এন্ট্রপি কম থাকে, শেষের এন্ট্রপি কী হয়, বেশি হয়। এভাবে আমরা বলতে পারি যে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া সবসময় কম এন্ট্রপি থেকে বেশি এন্ট্রপির দিকে যায়, এজন্য ন্যাচারাল সবগুলো ঘটনা কী হয়, অপ্রত্যাবর্তী প্রক্রিয়া হয়। এতটুকু বোঝা গেছে? আচ্ছা, এখন আরেকটা কথা একটু মনে রাখো, সেটা হচ্ছে এখানে মনে করো P1 B1 T1, এখান থেকে তুমি এই জায়গায় যাচ্ছ P2 B2 T2, এটা হচ্ছে রিভার্সিবল পাথ, এটা হচ্ছে ইরিভার্সিবল পাথ, এটা হচ্ছে রিভার্সিবল, এটা হচ্ছে ইরিভার্সিবল। রিভার্সিবল এটা প্রত্যাবর্তী প্রক্রিয়া যাও, প্রত্যাবর্তী প্রক্রিয়া যাও, যেভাবেই যাও এন্ট্রপির পরিবর্তন সেম। প্রত্যাবর্তী প্রক্রিয়া যাও, প্রত্যাবর্তী প্রক্রিয়া যাও, যেভাবেই যাও এন্ট্রপির পরিবর্তন সেম। যত সময় পর্যন্ত তুমি এই পয়েন্টে আসতেছো, তোমার যেভাবে খুশি সেভাবে ঘুরে পেঁচায় এখানে আসো, আলটিমেটলি যদি তুমি এখানে চলে আসো তাহলেই হচ্ছে এন্ট্রপির পরিবর্তন সেম। প্রত্যাবর্তীতে যাও, অপ্রত্যাবর্তীতে প্রক্রিয়াতে যাও। তাহলে লিখে নাও আমার কথা, সেটা হচ্ছে এন্ট্রপি হচ্ছে একটা স্টেট ফাংশন, মানে কোথায় আসো আর কোথায় যাবা সেটার উপরে নির্ভর করে, কীভাবে যাবা সেটার উপর নির্ভর করে না, কীভাবে যাবা সেটার উপর নির্ভর করে না। যেমন আমরা ওই যে স্মরণ পড়ছি না, যে এখান থেকে হচ্ছে তুমি ঘুরে পেঁচায় এইখানে যাও আর যেমনে খুশি তেমনে যাও, আমরা স্মরণ হিসাব করবো কীভাবে, এই যে এইভাবে। তুমি ঘুরে যাচ্ছ না কীভাবে যাচ্ছ সেটা আমরা হিসাব করি না, সরাসরি আমরা সরলরেখা দিয়ে হিসাব করি। তো এখানেও হচ্ছে এইরকম, সরলরেখা দিয়ে হিসাব করে না, বাট এখানে হচ্ছে যে এন্ট্রপির পরিবর্তন তুমি রিভার্সিবলে যাও, রিভার্সিবলে যাও, যেভাবেই যাও এন্ট্রপির পরিবর্তন সমান। তাহলে আমার কথা লিখে নাও, এন্ট্রপি হচ্ছে রিভার্সিবলের জন্য যা ডেল এস হচ্ছে সিস্টেমের, এখানে কিন্তু সিস্টেমের বলতেছি, ইউনিভার্সের বলতেছি না, আমার কথা বুঝবা। ইউনিভার্সের এন্ট্রপি হচ্ছে রিভার্সিবল প্রক্রিয়া 0, ইরিভার্সিবল প্রক্রিয়া 0-র থেকে বড়। আর সিস্টেমের এন্ট্রপি রিভার্সিবলে যা ডেল এস সিস্টেমের এন্ট্রপি, ইরিভার্সিবলেও তাই। সিস্টেমের এন্ট্রপি রিভার্সিবলে যা, ইরিভার্সিবলেও তাই। এখন আমরা সামারি করতেছি, হ্যাঁ। সিস্টেমের এন্ট্রপি রিভার্সিবলে যা, ইরিভার্সিবল প্রক্রিয়ায়ও তা। তাহলে যদি তোমারে বলে যে কোনো একটা প্রক্রিয়া এ থেকে বিতে যাইতে রিভার্সিবল প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন 5 জুল পার কেলভিন, তাহলে হচ্ছে তোমার যে ইরিভার্সিবল প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন কত? আনসার হচ্ছে সেম, দুইটাই সেম। এখন তুমি বলবা যে একটু আগে বলছেন এক জায়গায় 0-র থেকে বড়, এক জায়গায় 0-র সমান, এটা কি ছিল? ডেল এস ইউনিভার্সের এন্ট্রপি, ডেল এস ইউনিভার্সের এন্ট্রপি 0 কার জন্য? রিভার্সিবলের জন্য। আর ডেল এস ইউনিভার্সের এন্ট্রপি পজিটিভ কার জন্য? ইরিভার্সিবলের জন্য। বুঝা গেছে? একটা হচ্ছে শুধু সিস্টেমের, আর আরেকটা হচ্ছে ইউনিভার্সের। শুধু সিস্টেমের আর আরেকটা হচ্ছে ইউনিভার্সের। এই কথা নিয়ে আমি অনেক কনফিউজ ছিলাম, এই জন্য এগুলো তোমাদেরকে একটু ক্লিয়ারলি বললাম। আমি যখন পড়ছি এগুলো আমার খুব ঝামেলা হয়েছে, কারণ বইয়ে ওইভাবে লেখা নাই। ইউনিভার্সের এন্ট্রপি হচ্ছে একটাতে 0, একটাতে পজিটিভ। আর সিস্টেম তুমি রিভার্সিবলে যাও, যদি একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাও, যেভাবেই যাও না কেন এন্ট্রপির পরিবর্তন কত? সেম। বোঝা গেছে? আচ্ছা, এন্ট্রপির ইকুয়েশন কী ছিল? ডিএস ইকুয়াল টু ডিকিউ বাই টি। কোনো সিস্টেম যদি তাপ গ্রহণ করে তাহলে ডিকিউ প্লাস, তাপ যদি ছেড়ে দেয় তাহলে ডিকিউ মাইনাস। ডিকিউ হচ্ছে গৃহীত বা বর্জিত তাপ, তাপের একক কি? জুল। টেম্পারেচার একক কি? কেলভিন। তাহলে ডিএস এর ইউনিট কি পাবা? জুল পার কেলভিন। ঠিক আছে? যা যা বললাম আশা করি বুঝতে পারছো। ওকে, তাহলে ভালো থাকো, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।